আজকে আমরা পড়ব দৃঢ় বস্তু ও ভরকেন্দ্রের ধারণা। আমরা এর আগে নিউটনের সূত্র থেকে দেখেছিলাম যে কোনো বস্তুর ওপরে যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের অভিমুখে বস্তুটি সরণ হয়। এক্ষেত্রে আমরা বস্তুগুলিকে বস্তু কণা হিসাবে ট্রিট করেছিলাম। অর্থাৎ কোনো বস্তুর ওপর যদি কোনো একটা ভরের বস্তু, ধরো 5 কেজি ভরের কোনো বস্তু, তার উপরে কিছু বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুতে বল প্রয়োগের ফলে বস্তুটার বলের অভিমুখে বস্তুটা সরণ হবে। এক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে ওই বস্তুটি একটি বিন্দু বস্তুর ন্যায় বস্তুটিকে ভেবে নিয়েছিলাম এবং এই বলের প্রভাবে বস্তুটার চলন গতি সৃষ্টি হয়, এটা ধরে নিয়েছিলাম। আজকে আমরা বিন্দু বস্তুর কথা না ভেবে বিস্তৃত বস্তুর কথা ভাবব। কোনো বিস্তৃত বস্তু বলতে আমরা কি বুঝি? একটি বিন্দু, একটা বস্তু কণা, সেটাকে আমরা একটি কণার মতো হিসাবে ট্রিট করেছিলাম, যেটা আমরা নিউটনের সূত্রতে দেখেছিলাম। কোনো বস্তুকে বস্তু কণা হিসাবে ট্রিট করে তার উপর বল প্রয়োগ করে তার কী কী এফেক্ট হয় সেগুলো আমরা দেখেছিলাম। কিন্তু আজকে আমরা পড়ব বিস্তৃত বস্তু। কোনো একটা ধরো বিস্তৃত বস্তু, মানে সেটা অসংখ্য ছোট ছোট কণা নিয়ে তৈরি, বস্তু কণা নিয়ে তৈরি। এই বিস্তৃত বস্তুটিকে দৃঢ় বস্তু কখন বলবো? যদি বস্তুটার ওপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলেও বস্তুটার আকার বা আয়তনের সহজে পরিবর্তন করা না যায়। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে বস্তুটার আকার আয়তন যদি পরিবর্তিত না হয় বল প্রয়োগের ফলে, অর্থাৎ বস্তুটার মধ্যে যে অসংখ্য কণা আছে সেই কণাগুলোর অবস্থান যদি বদল না হয় বল প্রয়োগ করা সত্ত্বেও, অর্থাৎ কণাগুলির মধ্যে দূরত্ব যদি নির্দিষ্ট থাকে বল প্রয়োগ করার পরও, তাহলে সেই বস্তুটিকে আমরা বলবো বিস্তৃত দৃঢ় বস্তু। তাহলে আমরা দৃঢ় বস্তুর সংজ্ঞা এইভাবে বলতে পারি যে বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কোনো বস্তুর আকার বা আয়তনের কোনো পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুটিকে আমরা বলবো রিজিড বডি বা দৃঢ় বস্তু। এবং এটা একটা বিস্তৃত দৃঢ় বস্তু, অনেকটা কঠিন পদার্থের নয়। তোমরা যেমন কঠিন পদার্থের সংজ্ঞা পড়েছিলে সেই রকম। এবার তাহলে আমরা আগের যে আলোচনায় সেখানে আমরা বলেছিলাম যে এই বস্তু কণাটির ওপরে যখন কোনো বল প্রয়োগ করা হয়, অর্থাৎ যখন কোনো বস্তুকে আমরা কণা হিসাবে ট্রিট করব, তার ওপর বল প্রয়োগ করলে দেখব যে বস্তু কণাটির বলের অভিমুখে সরণ হয়, অর্থাৎ বস্তুতে চলন গতি সৃষ্টি হয়। কিন্তু যদি এরকম কোনো বিস্তৃত দৃঢ় বস্তুর কথা আমরা ভাবি, তাহলে বস্তু কণাটির ওপরে বল প্রয়োগ করলে বস্তু কণাটির চলন গতিও সৃষ্টি হতে পারে, আবার ঘূর্ণন গতিও সৃষ্টি হতে পারে, যেটাকে আমরা বা দুটো গতি একই সাথে হতে পারে, মানে যেটাকে আমরা বলি মিশ্র গতি। তাহলে সেটা এবার আমরা দেখব যে কোনো বিস্তৃত দৃঢ় বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটার কীরকম গতি সৃষ্টি হয় সেই সম্পর্কে এবার আমরা দেখব। আমরা প্রথমে একটি সিমেট্রিক্যাল কোনো বস্তুকে নিয়ে আলোচনা করব। আমি এখানে একটা কাগজের একটা পৃষ্ঠাকে, কয়েকটা পৃষ্ঠাকে আমি আয়তাকারভাবে মুড়েছি। তাহলে এটাকে অনেকটা দেখতে আয়তাকার প্লেটের মতো দেখতে হয়েছে। এবার এটা একটা সিমেট্রিক্যাল বডি, একটা জিওমেট্রিক্যাল ফিগার, আয়তক্ষেত্রের মতো দেখতে। এবার এই জিনিসটার উপরে তাহলে তোমরা এটাকে আয়তাকার পাত হিসাবে ভাবতে পারো। এবার এই পাতটির ওপরে ধরো আমি বিভিন্ন বিন্দুতে বল প্রয়োগ করবো এবং দেখবো যে মোশনটা কেমন হয়। যেমন ধরো এটা মোটামুটি এটা মধ্যবিন্দু, তাহলে আমি এই আয়তাকার প্লেটটার বা এই কাগজের পৃষ্ঠাটার আমি মাঝ বরাবর আমি বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করলে দেখো তোমরা কীভাবে গতিশীল হচ্ছে, যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিকে কাগজটা সরে গেল, পাতটা, তাহলে চলন গতি সৃষ্টি হলো। একইভাবে আমি এটাকে ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আবার এই দিক বরাবর বল প্রয়োগ করছি। এইভাবে বল প্রয়োগ করলেও দেখো এটা বল প্রয়োগের অভিমুখে সরে গেল, অর্থাৎ চলন গতি সৃষ্টি হলো। কিন্তু যদি আমি এটা এর মধ্যবিন্দু ছিল এই আয়তাকার প্লেটটার বা পাতাটির পৃষ্ঠাটির, যদি আমি এই বরাবর, এটা মধ্যবিন্দু নয়, এই বরাবর বল প্রয়োগ করি তাহলে দেখি কেমন হয় কাগজের গতিটা। দেখো একটা আবর্ত গতি সৃষ্টি হলো। তাহলে তোমরা কিন্তু একইভাবে আমরা যদি এই দিকেও ভাবি, আমরা তখন এর মধ্যবিন্দু বরাবর বল প্রয়োগ করেছিলাম, যদি এই ধারে বল প্রয়োগ করি, ধারে বল প্রয়োগ করলে কেমন হবে দেখো এইভাবে ঘুরে গেল, অর্থাৎ আবর্ত গতির সৃষ্টি হলো। তাহলে আমরা যদি গোটা ছবিটাকে, তোমরা আগে যে উদাহরণটা দেখলে সেই উদাহরণটিকে আমরা যদি এটা ছবির আকারে আঁকি তাহলে কেমন হবে? আমরা নিয়েছিলাম এটা আয়তাকার পাত,
এই আয়তাকার পাতের আমরা দুদিক বরাবর বল প্রয়োগ করে দেখলাম যখন চলন গতি সৃষ্টি হলো। আমরা এরকম একটা আয়তাকার পাত নিয়েছিলাম যার এই বরাবর একটা বল প্রয়োগ করেছিলাম, ধরো এটা F1 লিখলাম। তাহলে এই বলের ক্রিয়ারেখাটাই আমরা যদি বর্ধিত করি রেখাটিকে তাহলে সেটা এরকম হবে। আরেকটি করেছিলাম সেটা হচ্ছে এই দিক বরাবর আমরা একটা বল প্রয়োগ করেছিলাম, সেটা ধরো F2। এক্ষেত্রে এই বলটার ক্রিয়ারেখাকেও আমরা যদি বর্ধিত করি তাহলে দেখো দুটো বলের ক্রিয়ারেখা এই বিন্দুতে ছেদ করছে, এটা ধরো O বিন্দু লিখলাম। এবং এটা হচ্ছে আয়তাকার পাত্রীর মধ্যবিন্দু। তোমরা যদি এই আয়তক্ষেত্রটির বা এই পাত্রীর কর্ণ আঁকো তাহলে কর্ণদ্বয়ের ছেদ বিন্দু হচ্ছে এটা, এবং এই বিন্দুটার মধ্য দিয়ে যখন কোনো বলের ক্রিয়ারেখা যায় তখন সেই রেখা বরাবর যদি বল প্রয়োগ করা হয় বস্তুটির ওপরে তাহলে তখন কেবলমাত্র সেই বলের ক্রিয়ায় বস্তুটির চলন গতি সৃষ্টি হয়, যেটা আমরা আগে উদাহরণে দেখলাম। কিন্তু যখন আমরা এখানে বল প্রয়োগ করেছিলাম ধরো এই দিক বরাবর, এটা ধরো F3, তাহলে এই বলের ক্রিয়ারেখাটা কীরকম হয়েছিল? এই বলের ক্রিয়ারেখাটা আমরা যদি বর্ধিত করি বলের প্রয়োগের বিন্দুটাকে তাহলে এরকম রেখা হয়। দেখো এটা এই বিন্দুটার মধ্য দিয়ে কিন্তু এই ক্রিয়ারেখাটা যায়নি। একইভাবে আমরা এদিকে একটা বল প্রয়োগ করেছিলাম, সেটাকে আমরা F4 লিখলাম। F4 লিখলে এই বলের ক্রিয়ারেখাও কিন্তু এইভাবে চলে গেছে, অর্থাৎ ও বিন্দুগামী নয়। তাহলে তোমরা দেখলে F1 এবং F2 এই দুটি বলের ক্রিয়ারেখা ও বিন্দুগামী, সেই জন্য এই দুটি বলের ক্রিয়ায় চলন গতি সৃষ্টি হয়েছিল বস্তুটিতে। আর F3 এবং F4 এই দুটো বলের ক্রিয়ায় বস্তুটাতে মিশ্র গতি সৃষ্টি হয়েছিল বা আবর্ত গতি, মানে একটু ঘূর্ণন গতিও হয়েছিল বস্তুটার এবং একটু চলন গতি হয়েছিল, তাহলে মিশ্র গতি সৃষ্টি হয়েছিল। তাহলে আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে কোনো বস্তুর মধ্যে এমন একটা বিন্দু থাকে যে বিন্দু বরাবর বল প্রয়োগ করলে বস্তুটার কেবলমাত্র চলন গতি সৃষ্টি হয়, কোনো রকম আবর্ত গতি সৃষ্টি হয় না। সেই বিন্দুটাকে বলা হয় বস্তুটির ভরকেন্দ্র। যে কোনো সিমেট্রিক্যাল বস্তুর ক্ষেত্রে সেই ভরকেন্দ্রটা হয় বস্তুটার কেন্দ্রে। যেমন ধরো যদি কোনো চাকতি বা কোনো বৃত্তের কথা ভাবি, তাহলে বৃত্তাকার যদি কোনো বস্তুর কথা বিবেচনা করো, ধরো কোনো গোলাকার চাকতি, তাহলে তার ভরকেন্দ্র হবে সেই চাকতিটার সেন্টার বা বৃত্তের কেন্দ্র বরাবর। তাহলে আমরা কি শিখলাম যে কোনো বিস্তৃত বস্তু বা কণা সমষ্টির ভরকেন্দ্র বলতে আমরা সেই বিন্দুটাকে বোঝাই যে বিন্দুর মধ্য দিয়ে বল প্রয়োগ করলে বস্তুটিতে কেবলমাত্র চলন গতি সৃষ্টি হয়, কোনো আবর্ত গতি সৃষ্টি হয় না। এখানে ওটা হচ্ছে ভরকেন্দ্র। আমরা আগেই বললাম যে কোনো সিমেট্রিক্যাল কোনো বস্তুর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে তার ভরকেন্দ্র হয় সেই সিমেট্রিক্যাল বডির বা যে জ্যামিতিক চিত্র তার জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত হয়। যেমন আমরা এখানে যেমন আয়তাকার ক্ষেত্রের কথা বললাম, তার ক্ষেত্রে ভরকেন্দ্র হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা আয়তাকার পাত বা বর্গাকার পাতের ক্ষেত্রে প্রযোজ্য। বৃত্তাকার ক্ষেত্রে আমরা বললাম বৃত্তের কেন্দ্রে বস্তুটার ভরকেন্দ্র অবস্থিত হয়। যদি কোনো ত্রিভুজের কথা বিবেচনা করি, কোনো ত্রিভুজাকার কোনো পাত, তাহলে তার ক্ষেত্রে হয় ত্রিভুজের তিনটি মধ্যমার ছেদবিন্দুতে হয় বস্তুটির ভরকেন্দ্র। যদি কোনো গোলকের কথা বিবেচনা করি তাহলে গোলকের কেন্দ্র বরাবর হবে গোলকের কেন্দ্রে, অর্থাৎ কোনো গোলকাকার কোনো বস্তুর ভরকেন্দ্র হবে গোলকের কেন্দ্রবিন্দুতে ভরকেন্দ্র অবস্থিত হবে। একইভাবে যদি কোনো চোঙাকার কোনো বস্তুর কথা বিবেচনা করি, চোঙাকার কোনো বস্তুর ক্ষেত্রে তার যে অক্ষ সেই অক্ষের মধ্যবিন্দুতে হবে ভরকেন্দ্রের অবস্থান। যদি কোনো দণ্ডের কথা বিবেচনা করি, সরল দণ্ড, তাহলে তার ক্ষেত্রে সেই দণ্ডের মধ্যবিন্দুতে হবে ভরকেন্দ্রের অবস্থান। এরকম বেশ কয়েকটি জ্যামিতিক ফিগার, আরও অন্যান্য ফিগার হতে পারে, সবকটারই জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত হবে ভরকেন্দ্র। তাহলে আমরা বিভিন্ন জ্যামিতিক ফিগারের ক্ষেত্রে তার ভরকেন্দ্র কোথায় হবে সেই বিষয়ে জানলাম। এছাড়াও হতে পারে যদি ধরো কোনো গোলাকার রিংয়ের কথা তুমি যদি বিবেচনা করো, বৃত্তাকার রিং, যেমন ধরো সাইকেলের চাকা, তাহলে সেক্ষেত্রে চাকাটির ভরকেন্দ্র কোথায় অবস্থিত হয়? একটা গোলাকার রিং, তার ভরকেন্দ্র হবে গোলকের কেন্দ্রে, এই বৃত্তাকার বস্তুটার কেন্দ্রে। যেমন সাইকেলের রিংয়ের কথা বললাম, তার ভরকেন্দ্র কিন্তু এই চাকার কেন্দ্রবিন্দুতে হবে, অর্থাৎ বৃত্তের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হবে। তাহলে এক্ষেত্রে ভরকেন্দ্র কিন্তু বস্তুটার বাইরে অবস্থিত হলো। এখানটা সাইকেলের চাকা যে যার মাঝখানটা ফাঁকা হয়, তাহলে ফাঁকা জায়গাতে কিন্তু এর ভরকেন্দ্র অবস্থিত হলো। আবার দেখা যায় যে যদি
কোনো বস্তুর ঘনত্ব সব জায়গায় সমান নয়। যদি ধরো যদি এরকম হয়, যেমন ধরো আমি পেনটার কথা বিবেচনা করছি, এই পেনটার ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা সরু দণ্ডের ন্যায়। আমি ঢাকনাটা লাগানো অবস্থায় যদি এটার ভরকেন্দ্র বিবেচনা করি, তাহলে দেখো পেনের এই দিকটা বেশি ভারী, মুখের দিকটা, তাহলে ভরকেন্দ্র কিন্তু যে দিকটা ভারী সেই দিকে কিন্তু সরে থাকবে ভরকেন্দ্র, যদি আমরা গোটা পেনটার ভরকেন্দ্র বিবেচনা করি। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যদি কোনো বস্তুর ঘনত্ব সব জায়গায় সমান না হয়, কোনো অংশে কম কোনো অংশে বেশি হয়, তাহলে যেদিকে ঘনত্ব বেশি সেই দিকে ভরকেন্দ্রটি সরে থাকবে। আর এছাড়াও হতে পারে, আমরা যেটা বললাম যে কোনো বস্তুর ভরকেন্দ্র বস্তুর উপাদানের বাইরে হতে পারে, যেটা আগের উদাহরণে বললাম। যদি কোনো বস্তু সমষ্টির কথা বিবেচনা করি, মনে করো অনেকগুলো কণা নিয়ে বা অনেকগুলো বস্তু নিয়ে একটা সমষ্টির কথা বিবেচনা করলাম, সেক্ষেত্রে সেই টোটাল সিস্টেমটার ভরকেন্দ্র কি হতে পারে। সেক্ষেত্রে যেমন ধরো আমরা অনেকগুলো কণা নিয়ে একটা সিস্টেমের কথা বিবেচনা করলাম, সেই সিস্টেমের মধ্যে মনে করো এটা সব থেকে বড় কণা, এই কণাগুলোর তুলনায় বাকি কণাগুলো ক্ষুদ্র নগণ্য ভর বিশিষ্ট, তাহলে এই টোটাল সিস্টেমটার ভরকেন্দ্র কীরকম হবে। টোটাল সিস্টেমটার ভরকেন্দ্র এই বড় যে বস্তু কণাটি আছে সেই কণাটির ভরকেন্দ্র যেখানে অবস্থিত হবে, টোটাল সিস্টেমের ভরকেন্দ্র সেখানেই অবস্থিত হবে, অর্থাৎ বস্তু সমষ্টির ভরকেন্দ্র এবং ভারী বস্তুটির ভরকেন্দ্র অভিন্ন হবে। যেমন হচ্ছে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে সূর্য সব থেকে ভারী, সূর্যের তুলনায় অন্যান্য গ্রহ নক্ষত্রের ভর নগণ্য, সেই জন্য সৌরজগতের ভরকেন্দ্র সূর্যের কেন্দ্রে এবং সূর্যের কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। আবার বস্তুর আকারের ওপর অনেক কিছু নির্ভর করে, ভরকেন্দ্রের অবস্থান নির্ভর করে। যেমন আমরা এখানে দেখলাম একটা সরু দণ্ডের কথা বিবেচনা করলাম, বা মনে করো একটা সরু তারের কথা বিবেচনা করলাম। একটা সরু তার, সেই তারটার দৈর্ঘ্য মেপে তার মধ্যবিন্দুটা যদি আমরা স্থির করি, তাহলে সেই তারের মধ্যবিন্দু হচ্ছে তারের ভরকেন্দ্রের অবস্থানকে সূচিত করে। এখন এই তারটিকে বাঁকিয়ে আমরা যদি এটা রিংয়ের মতো আকার দিই, বৃত্তাকার রিংয়ে পরিণত করি, তাহলে সেক্ষেত্রে ভরকেন্দ্র আমরা আগে যেমন বললাম বৃত্তের কেন্দ্রে অবস্থিত হবে। অর্থাৎ যখন দণ্ডের আকার ছিল তারটি, তখন তার ভরকেন্দ্র ছিল উপাদানের মধ্যে, কিন্তু যখন সেই তারটিকে বাঁকিয়ে বৃত্তাকার রিংয়ে পরিণত করা হলো, তখন তার ভরকেন্দ্র কিন্তু উপাদানের বাইরে চলে এলো এবং সেটা বৃত্তের কেন্দ্রে হয়ে গেল। তাহলে তোমরা আজকের এই ভিডিওটা থেকে দৃঢ় বস্তু এবং ভরকেন্দ্র এর ধারণা সম্পর্কে জানলে। এই সম্পর্কে এই ভরকেন্দ্রের কী করে অবস্থান নির্ণয় করা হয় কোনো বিস্তৃত বস্তুর ক্ষেত্রে, সে সম্পর্কে আমরা বিশদে আমরা পরের ভিডিওটাতে শিখব।